আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ক্লাসে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি এই টপিকটা পড়ছি। আজকের ক্লাসে আমরা বই থেকে বিভব শক্তি গতি শক্তির উপরে কিছু ম্যাথ দিয়ে দেওয়া আছে, এটা একটু সলভ করব। তো আমাদের বইয়ের 104 নাম্বার পেজে এখানে একটা ম্যাথ দেওয়া আছে এরকম: 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখানে সবই 10। হ্যাঁ, এখানে আমরা কোন একটা বস্তু চিন্তা করলাম, যে বস্তুটার ভর 10 কেজি, এইটার উপরে আমার বল প্রয়োগ করা হয়েছে 10 নিউটন, এবং এই 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কত সময় যাবত সেটাও আমাকে দিয়ে দিচ্ছে। তো এখানে আমার 10 সেকেন্ড এত সময় যাবত এটার উপরে বল প্রয়োগ করা হয়েছে। এরপর আমাকে বলা হয়েছে, এখানে মোটামুটি কয়েকটা অপশনে কোশ্চেন করছে। প্রথম এ নাম্বার অপশনে আমাকে বলছে বস্তুটির গতি শক্তি কত। এই যে এখানে যে বস্তুটা দিল, এই বস্তুটির গতি শক্তি, বস্তুটির গতি শক্তি বের করতে বলছে। তো গতি শক্তির সূত্র তো আমরা একটু আগেই পড়লাম, যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ এই যে 10 কেজি ভরের বস্তু, এটাকে বল প্রয়োগ করে 10 সেকেন্ডে আমি ধরো এইখানে নিয়ে আসছি। তো তাহলে এইখানে তার শেষ বেগটা কত, সেই শেষ বেগের মানটা আমার লাগবে। ক্লিয়ার? তো এই মানটা বের করলেই হইলো। আচ্ছা, তার আগে দেখো, তুমি শেষ বেগের মান বের করতে গেলে তুমি সূত্র জানা ভি, আর এইটার উপর যখন তুমি বল প্রয়োগ করছো, এই যে বল প্রয়োগ করছো, আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার বেগ বাড়ে, বেগ বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই এখানে ত্বরণের একটা ব্যাপার আছে। ক্লিয়ার? সো তাহলে এইখানে আমার ত্বরণের ব্যাপার আছে। এখন তুমি এই ত্বরণের মানটা কিভাবে বের করতে পারো? তো নরমালি এই বল আর যদি ভরের ব্যাপার থাকে, তো সেখান থেকে তো আমি সহজেই ত্বরণ বের করতে পারি। ক্লিয়ার? কারণ এখানে আমার দেখো, এই যে এফ এর মান দিয়ে দেওয়া আছে তোমার এই যে প্রযুক্ত বল এফ, এটা 10 নিউটন। আর তোমার এই বস্তুটার যে দিছে, এই বস্তুটার ভর এম দিয়ে দেওয়া আছে 10 কেজি। হ্যাঁ, তো আমি যদি এইখান থেকে ত্বরণ এ বের করতে চাই, তাহলে এটা তো খুবই সহজ। আমরা জানি এফ ইকুয়াল এম এ, কিংবা এম এ ইকুয়াল এফ। সো এইখান থেকে আমি এ কে রাখলাম, এম গুণ আছে, তাহলে এখানে এসে ভাগ হবে। সো এফ এর মান তোমাকে দিয়ে দেওয়া আছে 10, বস্তুর ভরও 10, আসবে 1, মানে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই আমি বস্তুটার কি ত্বরণ বের করে ফেললাম। তো ত্বরণ বের করলে এখন ডাইরেক্ট এইখান থেকেই সরাসরি আমি গতি শক্তি বের করে ফেলতে পারি, বা আলাদা একটু শেষ বেগটা বের করি, তাহলে যে পরবর্তী প্রশ্নগুলোর জন্য একটু সুবিধা হয়, এই আর কিছু না। তাহলে আসো, এখন যদি তুমি শেষ বেগ বের করতে চাও, এই যে শেষ বেগ, তো তাইলে এই ক্ষেত্রে তোমার কি কি তথ্য দেওয়া আছে? তোমার তো এই যে এখানে আদি বেগ ইউ, এটা বস্তুটা এখানে স্থির ছিল। তো প্রশ্নেই বলে দেওয়া আছে যে 10 কেজি ভরের একটা স্থির বস্তু, এই যে এখানে বস্তুটা স্থির ছিল, তাহলে অবভিয়াসলি তার আদিবেগটা হবে 0 মিটার পার সেকেন্ড। আর এখানে তোমার সময়ের ব্যাপারটা দিয়ে দেওয়া আছে, সময় টি ইকুয়াল আছে 10 সেকেন্ড, আর এর মানটা তো তুমি জানোই। তাহলে বুঝতেই পারতেছো শেষ বেগ তুমি এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা দিয়ে বের করে ফেলা যায়। বাস, তাইলে এখন ইউ আদি বেগের মান 0, এর মান 1, টির মান 10। তো এখানে ফাইনালি কত থাকে? 10। তাহলে শেষ বেগের 10 মিটার পার সেকেন্ড। সো তাইলে এখানে গতি শক্তি, সুতরাং গতি শক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে এই যে হাফ এম এর মান আমার 10, এম এর মান 10, ভি এর মানটাও 10, তাহলে এখানে স্কয়ার ছিল, তাহলে 2 10 এর মধ্যে 5 বার যায়, এখানে 10 10 এ 100। সো তাহলে তোমার আসবে 500। এই এত জুল। এই তোমার গতি শক্তি। ক্লিয়ার? আচ্ছা, পারবো তাহলে বিষয়টা? ইউ প্লাস এটি হয়েছে এটা। তো তুমি চাইলে কিন্তু এটা একবারেও করে ফেলতে পারতা, এই যে এ ত্বরণ বের করে সরাসরি সূত্র এই যে এখানে এমনি একবারে করে ফেলতে পারতা।
কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো ভি এর জায়গায় আমি লিখতে পারতাম এই যে ইউ প্লাস এটি আর এখানে স্কোয়ার, পরে এখানে মান বসায় একবারে ক্যালকুলেশন করতে পারতাম। তো সেটাকে আমি একটু আলাদা করছি, আর কিছু না, একই, সমস্যা নেই। হয়েছে ওঠানো এটা? আচ্ছা আচ্ছা, এরপরে নেক্সট তোমাকে বি নাম্বারে কোশ্চেন করছে হচ্ছে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত। আমাকে বি নাম্বার কোশ্চেন করছে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত। 20 সেকেন্ড পরে গতিশক্তি কত। তো এইটা আমরা একটু বের করে বলতে পারবো কিনা যে 20 সেকেন্ডে গতিশক্তি কত হবে। 20 সেকেন্ড পর গতিশক্তিটা কত হবে, কে বলতে পারবো? 10 সেকেন্ড পর গতিশক্তি তো আমরা বের করলাম 500 জুল, তাই না? তাহলে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? হ্যাঁ, কত হবে? 500 জুলি। কেন? হ্যাঁ, দেখো এখানে বিষয়টা হচ্ছে, বিষয়টা আমরা খেয়াল করি। আমরা জানি যতক্ষণ পর্যন্ত একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে বেগ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এই প্রথম 10 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমার বল প্রয়োগ করা হয়েছে, প্রশ্নে আমাকে বলেই দিচ্ছে। এই পর্যন্ত 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে 10 সেকেন্ড যাবত বেগ বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে ধরো যে এইখানে আইসা আমার 10 মিটার পার সেকেন্ড হয়েছে। এরপরে তো আর কোনো বল প্রয়োগ করে নাই, করছে? কারণ 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে। তো পরবর্তী যে 10 সেকেন্ড, ওই 10 সেকেন্ডে তো আমার কোনো বল প্রয়োগ করে নাই, তাহলে বেগ আর বাড়ে নাই। কারণ এইখানে তাহলে শেষে যে বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড, পরবর্তী পথেও কি থাকবে? ওই 10 মিটার পার সেকেন্ডই থাকবে। তাহলে শেষ বেগ যদি 10 মিটার পার সেকেন্ডই থাকে, তাহলে গতিশক্তি কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার করলে ভির মান 10 বসাইলে ওই আগের মানটাই আসবে। কথাটা কি বুঝছি? আচ্ছা, তো তাইলে এটা হইলো। এরপর আসো সি নাম্বার অপশনে আমাকে কি কোশ্চেন করলো, বলছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত। পুরো 20 সেকেন্ড যদি বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত। তো তাইলে পুরো 20 সেকেন্ড যদি বল প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে আমার শেষ বেগের মানটা কত হবে এটা আমরা বের করে নিই। যে v ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ আদি বেগের মান 0 ছিল, এ ত্বরণ, দেখেন ত্বরণ তো একই থাকবে কারণ আমাকে তো বলের মান একই রাখছে, ঠিক না? ক্লিয়ার? বল তো আর চেঞ্জ করতেছে না, তাহলে বেগ বৃদ্ধির হার তো আমার একই থাকবে। সো তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ আমার আগে 1 ছিল, 1ই থাকবে, জাস্ট টাইমটা এখন এখানে চেঞ্জ হবে কারণ সময় তো হচ্ছে 20 বলছে। সো তাইলে এখানে ফাইনালি থাকে আমার 20 মিটার পার সেকেন্ড শেষ বেগ। সো তাহলে 20 সেকেন্ড পর গতিশক্তি, 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। তো গতিশক্তির সূত্র আমরা জানি কি, ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম এর মান হচ্ছে 10, ভি এর মান এখানে হচ্ছে 20। তো তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 5 আর এখানে থাকবে হচ্ছে 400, তাহলে 4 5 কত হয়? 20, আর এই যে আগের দুইটা শূন্য, তাহলে 2000 এত জুল। বুঝতে পারছি? তো তাহলে পুরো 20 সেকেন্ড যাবত যদি বল প্রয়োগ করা হইতো পুরো 20 সেকেন্ড, তাহলে সেই ক্ষেত্রে আমার গতিশক্তি হয় হচ্ছে কি 2000 জুল। পারবো? এই হচ্ছে আমার একটা ম্যাথ গেল। এরপরে আপনাদের পরবর্তী প্রশ্নে বলছে 10 কেজি ভরের একটা বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 80 জুল, বস্তুটার বেগ কত। এটা খুবই সহজ প্রশ্ন, হ্যাঁ, এটার আমি করব না, এটা করলেও গুনাহ, তাই না? অনেক সহজ একটা কোশ্চেন। শুধু ই কে ইকুয়াল হাফ এম ডি স্কয়ার বসাবো, এই ই এর মানও দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে, ভির মানটা বের করব, এই। আচ্ছা, এরপরের টপিক আমরা যাই হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। এই টপিকটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন দেখেন স্প্রিং এর বিভব শক্তি। তো স্প্রিং এর বিভব শক্তি এই সূত্রটা আমরা আগে একটু প্রতিপাদন করে দেওয়ার চেষ্টা করি, যদি বইয়ে এটা প্রতিপাদন নাই। সো দেখেন, ধরেন আপনার এইখানে আমার কোনো একটা স্প্রিং আছে, ধরেন এইটা একটা স্বাভাবিক অবস্থা একটা স্প্রিং আছে। তো এটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তো এর সাথে ধরেন কোন একটা বস্তু আমি আটকাইলাম। ক্লিয়ার? তো
আটকানোর পর এই স্বাভাবিক অবস্থায় রাখলাম। সো এইখানে আমি কোনো বল টল কিছুই প্রয়োগ করি নাই। হ্যাঁ, সো তাইলে এই ক্ষেত্রে বলের মানটা হচ্ছে কি আমার 0। বললাম যে এই যে F1 এটা হচ্ছে কি 0, মানে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমি কোনো বল টল দেইনি। আচ্ছা, এরপর আমি যখন এখানে একটু বল প্রয়োগ করা শুরু করব, ধরেন যে আমার এই যে স্প্রিং ছিল হচ্ছে এইখানে, তো এরপরে ধরেন আমি এইটার উপরে একটা এফ বল প্রয়োগ করলাম, সেটাকে ধরলাম হচ্ছে F2, একটা বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করার কারণে বস্তুটার কি কি ঘটবে, একটা সরণ ঘটবে, ঠিক না? ধরলাম সেটা হচ্ছে এক্স পরিমাণে, যে এইদিকে F2 বল প্রয়োগ করলাম, ফলে এখানে আমার কি হলো, একটা এক্স পরিমাণে সরণ ঘটলো। ক্লিয়ার? আবার ব্যাপারটা এমনও হইতে পারে যে আমি এইখানে তো সংকোচন করলাম, সংকোচন না করে এটাকে আমি সম্প্রসারণও করতে পারতাম, ঠিক না? যে ধরো স্প্রিং আমার এইখানে ছিল, তো এটাকে আমি টান দিয়ে এই যে এখানে একটা F2 পরিমাণে বল দিলাম, একটা টান দিলাম, টান দিয়ে তার হচ্ছে এক্স পরিমাণে সম্প্রসারণ ঘটাইলাম। কথাটা বুঝছি? তাহলে একটা স্প্রিং এ আমি বল প্রয়োগ করে সংকোচন করতে পারি, আবার বল প্রয়োগ করে সম্প্রসারণও করতে পারি। বুঝছি? তো এখন এখানে জিনিসটা খেয়াল করো, বল প্রয়োগ করে এই যে সরণ যে ঘটাইতেছি, তো সরণ কি পরিমাণে ঘটবে, তো আমাকে বিজ্ঞানী হুক, নাম কি বিজ্ঞানী হুক, বুঝতে পারছি, তিনি আমাকে একটা তত্ত্ব দেন, সেটা হচ্ছে একটা বস্তুর উপর তুমি যে পরিমাণে বল প্রয়োগ করবা, বস্তুটার সংকোচনও কি ঠিক সেই পরিমাণেই হবে। স্প্রিং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তাই না? একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, কিন্তু যে মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তুমি যে পরিমাণে বল প্রয়োগ করবা ঠিক সেই পরিমাণেই সংকোচন হবে, আবার যে পরিমাণে বল প্রয়োগ করবা ঠিক সেই পরিমাণেই সম্প্রসারণ হবে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। কথাটা বুঝছি? সো তাইলে আমরা বলতে পারি এই যে সংকোচন সম্প্রসারণ, এটা হচ্ছে কি বলের সমানুপাতিক, ঠিক না? যত বেশি বল দিব তত বেশি সংকোচন হবে বা তত বেশি সম্প্রসারণ হবে। তো এটাকে আমরা হুকের সূত্র বলি, বিজ্ঞানী হুকের সূত্র। বুঝতে পারছি? এই যে হুকের সূত্র। তো সূত্রটা কি, যে আমি এই যে একটা স্প্রিং এ স্থিতিস্থাপক সীমার মধ্যে, কোন একটা বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে যে পরিমাণে বল প্রয়োগ করব ঠিক সেই পরিমাণেই হচ্ছে সংকোচন বা সম্প্রসারণ হবে। অর্থাৎ এই কথাটাকে আমরা ডাইরেক্ট যদি এইভাবে লিখে দিই যে এফ সমানুপাতিক এক্স। ক্লিয়ার? এখানে এক্স দিয়ে কিন্তু আমার সংকোচনও বোঝায়, আবার সম্প্রসারণও বোঝায়, দুটোই কিন্তু। বুঝতে পারছি? সংকোচন সম্প্রসারণ দুই জিনিসই বোঝাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো এই এফ সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক লিখতে পারি। মনে আছে না এই জিনিসটা, যে এই চিহ্নটার পরিবর্তে একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক কেন লিখতে পারি? কারণ হচ্ছে দেখেন, এটা তো হচ্ছে সমানভাবে পরিবর্তন হয়, ঠিক না? মানে যে পরিমাণে বল দিব ঠিক সেই সমান অনুপাতেই সরণ হবে। তাহলে বল আর সরণের ব্যাপারটা একটু সমানভাবে বাড়ে বা সমানভাবে কমে, এই জন্য সমান চিহ্ন দিতে পারি। আর একটা জিনিস বাড়াইলে আর একটা জিনিস বাড়ে, কমাইলে কমে, কিন্তু প্রাথমিকভাবে তো একটা নির্দিষ্ট মান থাকে, ঠিক না? একটা নির্দিষ্ট মান থাকবে, এরপর ওইখান থেকে একটা বাড়াইলে আর একটা বাড়বে। তো ওই যে প্রাথমিক নির্দিষ্ট মান, ওইটাকে আমরা বলি ধ্রুবক। কারণ নির্দিষ্ট মানকেই আমরা ধ্রুবক বলি। কথাটা বুঝছি? তাহলে দুইটা রাশির মধ্যে প্রথমে একটা নির্দিষ্ট মান থাকবে, ওইটাকে বলতেছি ধ্রুবক। এরপর আমি একটাকে বাড়াইলে আর একটা যেহেতু সমানভাবে বাড়ে সমানভাবে কমে, এই জন্য সমান চিহ্ন দিই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো স্প্রিং এর মধ্যে বল প্রয়োগ করে সরণ ঘটাইলে এখানে যেহেতু একটা কাইনেটিক ব্যাপার থাকে, গতির ব্যাপার থাকে, এই জন্য আমরা এখানে এই যে ধ্রুবকটাকে হচ্ছে কে দ্বারা প্রকাশ করি, আর এই হচ্ছে এক্স। তাহলে এফ ইকুয়াল কে এক্স, এই হচ্ছে আমরা একটা সূত্র পাইলাম এটা হুকের। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে f ইকুয়াল kx। আচ্ছা, এইখানে অনেক সময় এই যে f ইকুয়াল মাইনাস kx এই সূত্রটাও দেখা যায়, ওটা যদি ওইখানে লাগবে না, তারপর আমি দেখাইয়া দিই। সেটা হচ্ছে এরকম, দেখো তুমি তো বল প্রয়োগ করছো এইদিকে, ঠিক না? বল প্রয়োগ করছো কোন দিকে? এইদিকে। সরণ হয়েছে এইদিকে। তাহলে এটা হচ্ছে ধরো যে ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল, সেটাকে আমরা ওই যে এজেন্ট বলি। তো ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল যেদিকে, সরণও কি
সেই দিকে, মানে এজেন্ট কর্তৃক বল। তো এইখানে আমরা F ইকুয়াল কে এক্স যে পাইলাম, এই এফটা থাকবে হচ্ছে এজেন্ট কর্তৃক বল। কি বল? এজেন্ট কর্তৃক বল। অর্থাৎ ব্যক্তি যে বলটা দিবে সরণটা তো ওইদিকেই হবে, আবার ব্যক্তি এদিকে বল দিলে সরণ কি হবে? ওইদিকেই হবে। ক্লিয়ার? তাহলে বল আর সরণের দিক একই দিকে থাকে। তো সেই ক্ষেত্রে আমার সূত্রটা হবে হচ্ছে এটা। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, দেখো একটা স্প্রিং এর উপর তুমি যখন এইদিকে বল দাও, এটাকে যখন সংকোচন করতে যাও, বিপরীত দিকে একটা এই যে বাধা বল পাওয়া যায় না? যে আমি এদিকে বল দিলে বিপরীত দিকে কি একটা বাধা দানকারী বল পাওয়া যায় বা প্রত্যয়ী বল পাওয়া যায়। কথাটা বুঝছি? যে আমি এইদিকে একটা এফ বল যখন দিতে থাকি, তখন বিপরীত দিকে আমার একটা বাধা দানকারী বল পাওয়া যায় বা প্রত্যয়ী বল পাওয়া যায়। বুঝতে পারছি? হ্যাঁ। তো ওই বাধা দানকারী বল, ওইটাকে যদি আমি এফ প্রাইম ধরলাম আর কি বোঝার জন্য, তাহলে সেই ক্ষেত্রে দেখো বাধা দানকারী বলটা কোন দিকে? এদিকে না? আর সরণ কোন দিকে? সরি, মানে বাধা দানকারী বলটা হচ্ছে এইদিকে, সরণ হইতেছে কি এইদিকে। কথাটা কি বুঝতেছো? মানে তুমি বল দিতেছো এইদিকে, তো স্প্রিং এর উপর যখন বল দাও একটু আস্তে আস্তে দিয়ে অনুভব করবা, দেখবো যে বিপরীত দিকে একটা বাধা দানকারী বল পেতেছে। তাহলে বাধা দানকারী বল এইদিকে আর তোমার সরণ হইতেছে কি ওইদিকে। বিষয়টা বুঝছি? তো ওই বাধা দানকারী বলের সাপেক্ষে যদি আমরা এই সূত্রটা চিন্তা করি, যে বাধা দানকারী বল যেদিকে হয় সরণটা হয় হচ্ছে তার বিপরীত দিকে, এই জন্য মাইনাস এক্স লিখতে পারি। একইভাবে এটার ক্ষেত্রেও চিন্তা করতে পারো যে তুমি টান দিতেছো এইদিকে, বাধা দানকারী বল কোন দিকে? এইদিকে। বুঝতে পারছি? তাহলে বাধা দানকারী বল এদিকে, সরণ কোন দিকে? তার উল্টা দিকে। তো তাহলে এখানেও আমরা এই যে এফ সমানুপাতিক মাইনাস এক্স, এই একটা দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, বুঝছো? তাহলে এই যে এফ সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান, আর এই যে ধ্রুবক হিসেবে কে, আর এই যে এখানে মাইনাস এক্স ছিল, তো ফাইনালি আমি লিখতে পারি এফ সমান সমান মাইনাস কে এক্স। বিষয়টা বুঝছো কিনা? এই এফটা হচ্ছে তোমার মূলত বাধা দানকারী বল, বাধা দানকারী বল। এইটা হইলে তখন এই সূত্রটা হয়। বিষয়টা কি বুঝছি? বা এটাকে অনেকে প্রত্যয়ী বল বলি আমরা। ক্লিয়ার বিষয়টা? তো আসো, স্প্রিং এর সূত্রের জন্য এটা ইম্পর্টেন্ট না, এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসো তাইলে এইখানে আমরা আসলে কি বুঝতে পারলাম, যে একটা স্প্রিং এ প্রাথমিকভাবে, আর এই জিনিসটা তোমরা খেয়াল করো, একটা স্প্রিং এ কিন্তু একবারে বল দিয়ে কিন্তু সংকোচন করা যায় না। একটা স্প্রিং এ যখন তুমি বল দিতে যাবা, তখন প্রথমে যে বলটা থাকে শেষে কিন্তু বলের মানটা কিন্তু বেড়ে যায়। কথাটা কি বুঝছো? এমনি যে কোনো হালকা জিনিসে দেখো যে পরিমাণে বল দিবা সবসময় কিন্তু ওই পরিমাণেই বল থাকবে। বাট স্প্রিং এর ক্ষেত্রে তুমি একটু কল্পনা করো যে এইদিকে কিন্তু একটা বাধা বল দেয়, যার ফলে প্রাথমিকভাবে তুমি যে বলটা দিবা আস্তে আস্তে বলটা বাড়তে বাড়তে পরে কিন্তু একটু বেশি বল পাওয়া যায়। ক্লিয়ার? স্প্রিং এ কিন্তু একবারে সমান বল সবসময় থাকে না। বুঝতে পারছো? এই জন্য স্প্রিং এর উপর আমরা যে বলটা যখন প্রয়োগ করি, তখন প্রাথমিকভাবে বলটা থাকে শূন্য, আর একদম লাস্ট পর্যায়ে ধরো যে এক্স পরিমাণে দূরত্ব সরলো, তখন বলের মানটা কত হবে? এই যে এখানে ধরো এফ বল প্রয়োগ করে এক্স সরাইলাম, তাহলে আমরা এই যে হুকের এখান থেকে সূত্র পাইলাম না, বলের মান কত হবে? এফ ইকুয়াল কে এক্স। বিষয়টা বুঝছো? বা আমি এরকম বল দিয়ে সম্প্রসারণ ঘটাইলাম, তাইলেও সেই ক্ষেত্রে বলের মানটা কি আসে? এফ ইকুয়াল কে এক্স। বিষয়টা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখানে বের করব স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি, এটা একটু ভালো করে বুঝো, এই সূত্রটা অনেকে বুঝে না। এই স্প্রিং এর বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করে। তো স্প্রিং এর বিভব শক্তি, তো বিভব শক্তি মানে কি? কৃত কাজ। একটু আগে আমরা পড়লাম না, একটা বস্তুতে যে পরিমাণে কাজ করব তার মধ্যে ঠিক সেই পরিমাণেই শক্তি জমা হবে। তাহলে বিভব শক্তি ইকুয়াল কৃত কাজ। তো কাজ মানে কি? বল ইনটু সরণ। কাজ মানে কি? বল ইনটু সরণ। এখন স্প্রিং এর ক্ষেত্রে তো তুমি একবারেই বল দিতে পারো না। স্প্রিং এ তো দেখা গেছে মানে আস্তে আস্তে বল বাড়তে বাড়তে শেষে গিয়ে একটা বল হয়, ঠিক না? তো এইখানে আমরা বল বলতে গড় বল নিব। কি বল? গড় বল ইনটু সরণ। বুঝলা কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন গড়ে বলটা কত? স্প্রিং এ বল দিলে তো অনেক ধরনের বল পাওয়া যাবে, তবে প্রাথমিকভাবে তার বল থাকে শূন্য, আর শেষে একদম ধাক্কা দিয়ে ধরো এক্স পরিমাণ সরাইলা বা এক্স পরিমাণে সম্প্রসারণ করলা, তখন তার বলের মান হয় হচ্ছে কি কে এক্স না? বুঝতে পারছি?
তাহলে এই যে গড় বল ধরো আমরা এই যে প্রাথমিক বলটাকে ধরছি হচ্ছে F1, আর শেষ বলটাকে ধরছি হচ্ছে এই যে সংকোচন করার পরে শেষ বলটাকে আমরা ধরছি হচ্ছে কি F2। আর এখানে দুই ধরনের বল নিছি না, তাহলে নিচে দুই দ্বারা ভাগ, গড় বের করে তো সিস্টেম আমরা জানি। আর এইখানে আছে হচ্ছে আমার সরণ। তো এই যে এখানে সরণ, এটা তো এক্স পরিমাণে না, সংকোচনই হোক আর সম্প্রসারণই হোক আমরা কি ধরছি, এক্স ধরছি, তাহলে এই যে এখানে এক্স লিখলাম। বুঝলাম কিনা এতটুকু? আচ্ছা, F1 প্রাথমিক বলটা তো হচ্ছে জিরো, প্রাথমিক বলটা তোমার জিরো, এটা জিরো। আর F2 অর্থাৎ এই যে শেষ বলটা, এই যে এফ বল প্রয়োগ করে এক্স সরণ ঘটাইলাম, ঠিক না? ফলে তাহলে বলের মানটা কি, এফ সমান সমান কে এক্স। তাহলে এই যে শেষ বলটা হচ্ছে আমার কে এক্স, বুঝছি? আর নিচে ছিল 2, আর এখানে আছে হচ্ছে এক্স। বুঝছি এতটুকু? আচ্ছা, এবার আসো একটু এই পাশে করি। তাহলে তোমার ভি ইকুয়াল, আমরা যদি এই যে শূন্য তো বাদ দিয়ে দিলাম, তাহলে তোমার থাকে হচ্ছে এখানে কে এক্স ভাগ 2, আর এইখানে আছে এক্স। তো এখন এই কে এক্সটাকে যদি নামায় লিখি, জিনিসটা আমি এরকম করতে পারি না, হাফ কে এক্স আর এই এক্স গুণ হইলে কি হয় আমার কে এক্স স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে এই যে সুতরাং ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, এই আমার স্প্রিং এর বিভব শক্তিটা চলে আসলো। তোমাদের বইয়ে দেখো এটা যে সরাসরি দেওয়া আছে ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো কোত্থেকে আসছে, আসল ঘটনাটা কি, জিনিসটা বুঝছি? হ্যাঁ, পারবো? আচ্ছা, হয়েছে উঠানো এটা? আচ্ছা, তাহলে এটা মুছে ফেললাম।